স্বাগত দূরপাঠের আজকের আয়োজনের সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, আর কোর্সগুলো প্রশিক্ষণ দিয়ে থাকেন আমাদের সাথে উপস্থিত থাকা একজন প্রশিক্ষক। দর্শক, আমাদের আজকের রেসিপি থাকছে গুঁড়া দুধের সন্দেশ এবং ডিমের বরফি বা মনসুর, এবং এই রেসিপিগুলো আমাদেরকে দেখাবেন অতিথি বন্দনা আমির, পরিচালক স্বাদ ও ঘরোয়া। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি। শুভ অপরাহ্ন। শুভ অপরাহ্ন। আমরা রেসিপিতে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে কমেন্ট করতে পারেন বা প্রশ্ন করতে পারেন আজকের রেসিপি সম্পর্কে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের কোর্সে। আপা, আমাদের তো আজকে দুইটি রেসিপি আছে, প্রথমে আমরা কোনটি শিখছি? আমরা শিখছি গুঁড়ো দুধের সন্দেশ। আচ্ছা। আমরা যেটা হয় যে সাধারণত আমরা সন্দেশটা করি গরুর দুধ দিয়ে, তরল দুধ দিয়ে, সেটাকে জাল করে চিনি দিয়ে, সেটা থেকে আসলে মানে ক্ষীরের সন্দেশে যেটা। তো আমাদের এই জীবন হয়ে গেছে ব্যস্তময়, তাই না? আমরা এত বেশি ব্যস্ত থাকি, তো ঝটপট সময় পাওয়া যায় না। তো ঝটপট রান্নাটা কি করে করা যায়, সেটা থেকেই আসলে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে সন্দেশ তৈরির একটা প্রচলন হয়েছে। তো সেই আইটেমটাই আমি আজকে দেখাবো। তো এটা এই একদিকে যেমন সময় কম লাগে, আবার খুব কম উপকরণও কিন্তু লাগে। ঠিক আছে, সব মিলে এটা যেমন সময় সাশ্রয়ী, তেমনি আসলে খরচ সাশ্রয়ী। তো চলে যাই আমি তাহলে। অবশ্যই আপা, প্রথমে দেখে নিই আমাদের উপকরণ কি কি লাগছে। হ্যাঁ, আমাদের উপকরণ খুব সামান্য। লাগবে গুঁড়ো দুধ, লাগবে চিনি, আর লাগবে ঘি। এই তিনটি উপকরণ দিয়ে আসলে হয়ে যাবে, বেশি ঝামেলা করতে হবে না। এবং আজকে তো আমি অল্প করে দেখাবো। তো আমি আজকে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 1 কাপ চিনি লাগে। 1 কাপ গুঁড়ো দুধের জন্য 1 কাপ চিনি লাগবে। এটাই হচ্ছে রেসিপির মানে সমান সমান আমরা নিচ্ছি। হ্যাঁ, সমান সমান নেব। আর 1/3 কাপ একটু পানি অ্যাড করতে হবে, এর সাথে 2 চামচ ঘি। এই কিন্তু আমাদের মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, কুক করার জন্য হয়ে যাবে। এটা আসলে ওই তরল দুধ দিয়ে অনেক জাল দেওয়ার সময়টা থেকে বাঁচিয়ে দেয় আর কি। তো আমি শুরু করি রেসিপিটা দেখানো। সেটা হচ্ছে যে প্রথমে ওই 1/3 কাপ পানিটা নিয়ে নিলাম, নিয়ে এতে আমি চিনি দিয়ে দেব। ঠিক আছে, চিনি যাবে 1 কাপ। চিনিটা আমি একটু মেপে দেখাচ্ছি। আমরা চিনি আর দুধ হচ্ছে আমরা সমান সমান দিচ্ছি। হ্যাঁ, সমান সমান দিচ্ছি। হ্যাঁ, আর একটু পানি মিক্স করব, সেটা 1/3 কাপ, বা আর একটু কমও দেওয়া যেতে পারে, সমস্যা নেই। পানিটা আমরা কিসের উপর নির্ভর করব? পানিটা আসলে একটু চিনিটাকে গুলিয়ে নেবার জন্য আর কি। তা না হলে হয় কি, অনেক সময় চিনিটা মুখে বেঁধে যায়, মানে না গললে দানা দানা থেকে যায়, যেটা আপনি যখন সন্দেশটা খাবেন তো সেটা মুখে বাঁধবে। তো সেই কারণেই একটু মিক্সড করে নেওয়া পানি দিয়ে, আর তেমন কোনো কিছু কারণ নেই। কারণ চিনি থেকে তো পানি বের হয়, তো ওই চিনির পানি থেকে পানিটা বের হয়েই কিন্তু আসলে দুধটাকে মিক্স করবে, আর এই সামান্য পানি দেওয়াটা আসলে চিনিটাকে গুলিয়ে নেওয়া। আচ্ছা, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা পানি খুবই অল্প পরিমাণে দেব। খুবই অল্প, আসলে 1/3 কাপেরও অনেক সময় একটু কম দিলেও কোনো সমস্যা হয় না। আমি তাও একটা পরিমাপ বলে দিতে হলে আমাদের শিখতে সুবিধা। তো 1/3 কাপের একটু কমও, সামান্য কম হলেও কোনো সমস্যা হবে না আর কি। তো ঠিক আছে, আমি পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব চিনিটা এর সাথে। এখানে আসলে সামান্য আঁচেও আমি জিনিসটা দিতে পারি, আবার আমি চুলোতে দেওয়ার আগেও এটা গুলিয়ে নিতে পারি, কোনোটাই সমস্যা নেই। চুলোতে দেওয়ার আগে আমরা কিভাবে গুলিয়ে নেব? ওই যে আমি দেখাচ্ছি, চুলোতে দেওয়ার আগে আমি এই যে পানি দিয়েছি, পানি দিয়ে আমি হ্যান্ড হুইস্ক দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। ঠিক আছে, এটা হালকা জালে হালকা আঁচে দিয়েও কিন্তু করা যেতে পারে, কোনো সমস্যা হবে না। আবার আমি গুলিয়ে নিয়েও বসাতে পারবো, সেটাও কোনো সমস্যা হবে না। সেই ক্ষেত্রেও কি চুলোর মাঝারি সাইজ থাকবে, মানে আঁচটা খুব কম, তখন তো খুব কম। যখন আমি চিনিটা গোলাবো, এটার জন্য যদি আমি আঁচ দিয়েও থাকি, একেবারেই কম, খুবই লো আছে। তো এভাবে করে আমি চিনিটা গুলিয়ে নেব। আমরা যখন চুলোতে হচ্ছে এই কাজটি করব, তখন কি অনবরত নাড়তে হবে? হ্যাঁ,
এই রান্নার দুটোই আজকে আমার দুটো রান্নাই অনবরত রান্নার মানে নাড়াচাড়া করতে হবে, খুবই নাড়াচাড়া করতে হবে, কারণ কোনোভাবেই এটা লাগতে দেওয়া যাবে না, প্যানে লাগা যাবে না, তাহলে কিন্তু পুরো খাবারটাই আমাদের নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, পোড়া পোড়া একটা গন্ধ পোড়া পোড়া গন্ধটা চলে আসবে। আমার ফ্লেভারটাই তো আসল, মানে সন্দেশের একটা ফ্লেভার আছে, আমার ডিমের বরফির যে সেটারও কিন্তু একটা খুব সুন্দর স্মেল হয়। এখানে আমি আরেকটু বলি যে আমি আর কোনো ফ্লেভার কিন্তু এখানে ব্যবহার করব না এই সন্দেশে, কোনো এলাচের গুঁড়া না, এলাচের গুঁড়ো অন্য কোনো কিছু ফ্লেভার কিন্তু না, জাস্ট একটু ঘি দেব, আর এই যে চিনি, দুধ, গুঁড়ো দুধ, ফুল ক্রিম গুঁড়ো দুধটাই নিতে হবে এখানে। তো সেক্ষেত্রে আচ্ছা আমি তাহলে এখন দিয়ে দিই, দুধটা মিক্স করে দিচ্ছি। 1 কাপ দুধ দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এক কাপ মেপে রেখেছিলাম এখানে আমি। ওই ক্ষেত্রে যদি আমরা পানি দুধ দিয়ে করি সেই ক্ষেত্রে আমরা কিভাবে পরিমাপটা নেব? সেটা হবে কি হবে, পানি দুধ দিয়ে যখন কোথাও চুলোতে দুধটা জাল বসিয়ে দিতে হবে, খুব নিভু নিভু আছে দুধটা বসিয়ে রাখতে হবে অনেকক্ষণ ধরে, অনেকটা সময় ধরে দুধটাকে ঘন করতে হবে। একদম যখন শেষের দিকে হয়ে আসবে বোঝা যাবে, আপনার কালারটাই চেঞ্জ হয়ে যাবে একদম। হ্যাঁ, দুধের রংটা ক্ষীরের মতন হয়ে যাবে একদম, ক্ষীর যেমন একটু একটু লালচে লালচে হয়ে আসে সেরকম হয়ে আসবে। ঠিক সেই অবস্থাতেই কিন্তু আপনি ইয়ে করবেন, চিনি দিতে হবে। চিনিটা একটু আগেও দেওয়া যায়, অসুবিধা নেই, চিনি তো সহজেই গলে যায়। তো ওই একটু দুধটা যখন অনেকখানি জাল হয়ে আসবে, কিন্তু খুব লো আছে কিন্তু রেখে দিতে হবে আমাকে, এখন হয়তো পোড়া লেগে যেতে পারে, অথবা আমাকে দাঁড়িয়ে থেকে নাড়তে হবে। তো আমাদের তো সময়ের অভাব থাকে, তাই না? তো আমি দাঁড়িয়ে থেকে যদি না নাড়তে চাই, আমার যদি সেই সময়টা না থাকে, আমি খুবই লো আছে তরল দুধটাকে বসিয়ে রাখতে পারি। তো ওটা এক সময় যখন টেনে আসবে, হ্যাঁ যেন উতলে না পড়ে, হ্যাঁ সেটা তো অবশ্যই সেভাবে করতে হবে। এখন আমি এই জিনিসটা মিক্স করার হয়ে গেল আমার। এখন কিন্তু আমার এখানে তো চুলার যেহেতু নেই, তো এই অবস্থাতেই আমি এটা চুলায় দেব। হ্যাঁ, চুলায় দিলে হবে কি, এখান থেকে পানি হবে, একটা পানি ছেড়ে যাবে। হ্যাঁ, পানি ছেড়ে যাবে, এটা দিয়ে নাড়তে হবে ক্রমাগত, কোনো মানে চুলো থেকে সরা যাবে না। এবং এখানে আঁচটা হবে আসলে লো আঁচ থেকে বড় জোর মিডিয়াম, মানে এর বেশি যাওয়া যাবে না। আস্তে আস্তে আপনার বুঝে বুঝে করতে হবে এটা, মানে আমার এখানে লাগা যাবে না, আমার পুড়তে দেওয়া যাবে না। চুলাটা লো টু মিডিয়ামের মধ্যেই কাজটা পুরোটা শেষ হবে। সবসময় কি একটা মিডিয়ামই থাকবে, মানে একদম লো যখন রাখছেন থাকবে, তারপরে একটু বাড়তে পারে হালকা, আবার বুঝে যে আমার এটা বেশি ইয়ে হচ্ছে। তো এইখানে এই জিনিসটা এক পর্যায়ে কি হবে জানেন, একটা ব্যাটার হয়ে যাবে। নাড়তে 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 একটা ব্যাটার না, সরি আমি একটু ভুল বললাম, ডোর মতো হয়ে যাবে। হ্যাঁ, এটা তো ডোয়ের মতো হয়ে যাবে। তো সেই ডোটা তখন আমি ডোর মতো হয়ে গেলে, সেই এটা তো চুলো নেই আমি দেখাতে পারছি না, আমি মুখেই বলি, সেটা হচ্ছে পুরো জিনিসটা প্যানের থেকে একদম ছেড়ে আসবে, একদম ছেড়ে আসবে, এবং ওই যে ডোয়ের মতো হয়ে যাবে, একটা মানে ডো যেরকম গোল হয়ে যায় ঠিক ওরকমই গোল হয়ে যাবে, একটা গোল আকৃতির একটা শেপ চলে আসবে। হ্যাঁ, এবং ওটা তখন ওই প্যানের সাথে যে মানে কোনোভাবেই লেগে থাকবে না, ওটা একসাথে হয়ে যাবে জিনিসটা। আমি যখন নাড়ছি তখন তো এটা ছড়ানো ছিটানো, ঠিক আছে? যখন আমি ওই ডো টাইপের হয়ে যাবে, একসাথে লাগানো পর্যায়ে হয়ে যাবে, ঠিক তখনই আমাদের নামিয়ে ফেলতে হবে। তখন বুঝতে হবে যে এটা একদম ঘড়ি ধরে জানেন 12 মিনিটেই কিন্তু এটা হয়ে যায়। আচ্ছা, সব সময় এই 12 মিনিটের মধ্যে মোটামুটি 11-12, হ্যাঁ। তো যারা নতুন রান্না করছে তারা মোটামুটি টাইম, আর যারা অনেক সবসময় করছে তাদের কিন্তু আর ঘড়িটা ধরে দেখা লাগে না, তাদের একটা আন্দাজ, চোখের আন্দাজ হয়ে যায়। যারা নতুন শিখছি আমরা, তারা আসলে ওই 11-12 মিনিট পর্যন্ত একটু ঘড়িটা পাশে রেখে নাড়লেই সে দেখতে পাবে যে ওই 11-12 মিনিটেই কিন্তু ডোটা একটা মোটামুটি সেই পেজ, মানে ওই আর ছাড়ছে না, ডোটা হয়ে গেছে। ওই রকম ডো যখন হয়ে যাবে, তখন এটা এরকম একটা বাটিতে আমরা নিয়ে নিতে পারি। ওখানে একটা প্লাস্টিকের উপরে আমি ডোটা, এটা আমি সবসময় যে হ্যান্ড হুইচ দিয়ে নাড়বো তা কিন্তু না, আমি স্প্যাচুলাটাও ব্যবহার করব, কারণ শেষের দিকে একটু স্প্যাচুলা ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো ওই স্প্যাচুলাটা ব্যবহার করে আমি এটার উপরে নামিয়ে নিব। এতে কি হবে, আমাদের ডোটা খুব গরম থাকতে থাকতেই কিন্তু সন্দেশটা তৈরি করে ফেলতে হয়, কারণ ঠান্ডা হয়ে গেলে হ্যাঁ মানে শেপ দেওয়া যাবে না, একদম যাবে না, ওটা ঝুড়ে ঝুড়ে পড়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা খুব সঙ্গে সঙ্গে এরকম একটা ডো টাইপের হয়ে যাবে। আচ্ছা, আমি তো এটা তো আসলে আরেকটুখানি ছাড়ানো সম্ভব যখন গরম থাকবে, যেহেতু এটা তো আমি
যতটুকু সম্ভব হ্যাঁ ততটুকু নিচ্ছি। হ্যাঁ, যতটুকু সম্ভব ততটুকু। সব খাবারের কিন্তু একটা ব্যাপার কি জানেন, কোনো ওয়েস্টেজ করতে পারবেন না আপনি। এটা আমাদের ফুড সেক্টরের একটা শিক্ষা, ঠিক আছে, যে আমরা যখন পড়াই তখন বলতে হয় যে আমাদের কোনো কিছু ওয়েস্টেজের কোনো সুযোগ নেই, কোনো কিছু ওয়েস্টেজ করা যাবে না, সব কিছু খুব খুব নিখুঁতভাবে আপনাকে মানে ইউজ করতে হবে। কোনো একটা জায়গায় যদি না লাগে ওটা অন্য কিছু দিয়ে ব্যবহার করে নিতে হবে। এই টাইপের একটা একসাথে করা ডো হয়ে যাবে, ঠিক আছে। আমি তো চুলা ছাড়া দেখাচ্ছি। তো সেটা যখন হয়ে গেল সেক্ষেত্রে আমি এটা রাখি এখানে। সেক্ষেত্রে আমরা এরকম একটা বাটিতে আমরা একটা পলি দিয়ে নেব। হ্যাঁ, পলি দিয়ে নেব, তাহলে এটা গরম থাকবে, ঠিক আছে। গরম থাকতে থাকতে আমরা সমস্ত এই 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু মোটামুটি পাতলা করে যদি আমরা বানাতে পারি প্রায় 16টা হবে। আর যদি একটু ভারী করে ফেলি তাহলে হয়তো একটু কম হবে, ঠিক আছে। 15-16টা হয়ে যায় যদি আমি একটু পাতলা করে ফেলতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা বেশ কয়েকটাই সন্দেশ পাচ্ছি। হ্যাঁ, আমরা 1 কাপ দুধে কিন্তু প্রায় 15-16টা সন্দেশ পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা একটা মানে খুবই মানে ভালো পরিমাণটা। তো এরকম করে আমরা একটু বন্ধ করে রাখবো, ঠিক আছে। তাহলে গরম থাকবে জিনিসটা, গরম গরম হচ্ছে এইভাবে পলি দিয়ে পেঁচিয়ে রাখতে হবে। পেঁচিয়ে রাখলে গরম থাকবে। ওই যে এটা একটু গরম থাকবে, এটা পলিতে পেঁচিয়ে রাখলে আমার তো গরম অবস্থাতেই করতে হবে জিনিসটা, ঠিক সেই অবস্থাতেই আমি আমার লাগছে আরও ছাঁচ। আপনারা তো জানেন যে সন্দেশের ছাঁচ একটা আমাদের কোথায় পাওয়া যায় বলেন তো? প্রধানত কিন্তু মেলাতে। আমরা পৌষ মেলা, বৈশাখী মেলা, এরকম মহরমের মেলা, এগুলোতে কিন্তু এই ছাঁচগুলো খুব অ্যাভেলেবেল। এছাড়াও কিন্তু এখন সবাই ক্রোকারিজের টোকানেও পাওয়া যাচ্ছে। তো ঠিক এই ধরনের একটা ছাঁচে আচ্ছা, আমি এই ডোটা মিক্সিংয়ের সময় ঘিটা দেওয়ার কথা ছিল। আমি তো বলেছিলাম উপকরণের মধ্যে ঘি আছে, ঘিটা দেওয়া হয়নি। তো আমি শিক্ষার্থীদের সুবিধার্থে এটা একটু বলে দিচ্ছি। ঘিটা কোন পর্যায়ে দিতে হবে? এটা ওই মাঝখানে, ওই আমরা যখন চুলোতে হচ্ছে নাড়াচাড়া করছিলাম তখনই। হ্যাঁ, তখনই দাও। তো আমি বলে দিলাম যে এটা ওই ঘিটা যাবে 2 চামচ ঘি এটার সাথে যেত আর কি ওই নাড়াচাড়ার মধ্যে। আমরা যখন চুলোতে দিয়ে দিলাম ওই নাড়াচাড়ার মাঝখানে এরকম চামচ আমরা যখন নাড়াচাড়া করছি তখনই দিতে হবে, মানে নামানোর একটু আগে না, চুলোতে বসানোর 2 মিনিটের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। ওই আঁচটা হওয়ার সঙ্গে সঙ্গে ওই 2 মিনিটের মধ্যে এরকম চামচের 2 চামচ দিতে হবে। এটা আমি একটু স্কিপ করে গিয়েছি, আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে যখন রাখা হয়ে গেল তখন সঙ্গে সঙ্গে আমাকে এরকম ছাঁচে সন্দেশটা বানিয়ে নিতে হবে। আমরা এরকম ইয়েতে ছাঁচের উপরে এরকম একটু ব্রাশ দিয়ে আমরা একটু ঘি দিয়ে নিব, ঠিক আছে। ঘি তো আমাদের ওখানে আছেই, আমাদের এখানে এটা দিলেও হয়, না দিলেও সমস্যা নেই, কিন্তু দিলে ভালো হয়। ঘিয়ের পরিবর্তে কি আমরা তেল ব্যবহার করতে পারি? না, আসলে এই সন্দেশটাতে ভালো একটা কথা আপনি বলেছেন, এই সন্দেশটাতে বড় জোর আমরা বাটার ব্যবহার করতে পারি, কিন্তু কোনোভাবেই তেল না, ঠিক আছে। যেহেতু এরপরে আর কোনো রান্নার অপশন থাকছে না, তেলটা কাঁচাই থেকে যাচ্ছে, এর জন্য না আমি তেল না ঘি মানে আমরা তেলটা ব্যবহার করছি না সেই জন্যই। না সেই জন্য করছি না, ফ্লেভার ব্যাপারটা হচ্ছে ফ্লেভার। এটার এই সন্দেশটার মজাটাই তো আসলে একটা ফ্লেভার আসে। চিনি, দুধ এবং ঘিয়ের যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশনটাই কিন্তু মানে মজাদার করে তোলে, সুস্বাদু করে তোলে। তো সেক্ষেত্রে এখানে আমার যদি কোনো কারণে ঘি না থাকে, না থাকতেই পারে, আমি তখন বাটার ইউজ করব, কিন্তু তেল না, ঠিক আছে। এখানে আমি ঘি বা বাটার না থাকলে আমরা হচ্ছে এমনিতেও ঘি বা বাটার না থাকলে তখন তেল দিতে মানে একদম পারবো না তা না, বাট ফ্লেভারটাতে একটা ফ্লেভারটা আসবে না একদম। হ্যাঁ, তো আমরা একটু ঘি এভাবে দিয়ে নেব, দিয়ে নিয়ে আমি এখান থেকে এটা আসলে এখন যেহেতু আগুনে যায়নি এটা হবে না, তো ঠিক এরকম করে আমরা হাতের তালুতে এরকম করে একটা ডো, এখান থেকে একটু ডো নেব, নিয়ে এরকম করে ডো তো না মানে চিনি আর দুধের মিশ্রণ থেকে আমি এরকম করে নেব, নিয়ে এরকম করে একটু নাড়ুর মতো গোল করে নিয়ে তারপরে সেটাকে হালকা একটু হাত চাপ দিয়ে এরকম একটু করে নিব। এটা শেপ এখানে এটা এখানে বসিয়ে এইভাবে চাপ দিয়ে এটা তখন বড় হবে, হলেই ওই যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা নকশা এখানে, সেই নকশাটা
তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে আমি তাহলে এবার একটু ফাইনাল প্রোডাক্টটা দেখাই। হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা কিরকম দাঁড়িয়ে যায়। ফাইনালটা কেমন হয়েছে? হ্যাঁ, সেটাই। এই নকশা তো আমরা যে কোনো ধরনেরই পেতে পারি। নকশা, এই নকশা, হ্যাঁ, এই নকশাগুলো যে অনেক ধরনের নকশা আছে, মাছ থেকে শুরু করে ফুল থেকে শুরু করে, এটা তো আলপনা আঁকা, তো বিভিন্ন ধরনের। তো ফাইনাল প্রোডাক্ট আসলে এরকম হয়, ঠিক আছে। তো এই ছাঁচে বসিয়ে দিলে এরকম করে একটু চাপ দিতে হবে হাত দিয়ে, ঠিক এরকম করে এই হাতের তালুটা দিয়ে এভাবে একটু চাপ দেবেন, তাহলেই এটা একদম ছড়িয়ে। তারপর আমরা ছাড়াবো কিভাবে? একদম সাথে সাথে গরম, আমরা যখন চাপ দিচ্ছি, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ডিজাইনটা বসে যাচ্ছে, আমি তখনই ঠিক সেই মুহূর্তেই আমি এরকম করে উঠিয়ে এরকম করে তখন আমি এরকম এই বাচপান পেপারের উপর রেখে দেবো। তাহলে হবে সেটা তো খুব দ্রুত করতে হবে, নাহলে তো ডোটা শক্ত হয়ে যাবে। হ্যাঁ, খুব দ্রুত। এটা একদম এটা এই বৈশিষ্ট্যটাই হচ্ছে এই ক্ষীরের সন্দেশের, যে খুব দ্রুত, ঠিক আছে। তো এটা আমি এরকম একটা পেপারে রেখে দেবো। রেখে দিলে কি হবে, খুব দ্রুত ওই যে একটু ঘি আছে না এর ভেতরে, ওটা সোক করে দ্রুত শুকিয়ে যাবে। এটা আমরা কিন্তু একদম 30 মিনিটসের মধ্যেই খেতে পারবো। আচ্ছা, এটা শুকানোর জন্য কি আমাদের এক্সট্রা কিছু করতে হচ্ছে? না, শুকানোর জন্য এই পেপারটার উপর রেখে দিলে, ফ্যানের নিচে রেখে দিব, কোনো সমস্যা নেই। বললাম তো যে 30 মিনিটসের মধ্যে এটা খাওয়ার যোগ্য হয়ে ওঠে, ঠিক আছে। আর আমরা সংরক্ষণ করতে পারবো আসলে অনেক দিন। এটা হচ্ছে আরেকটা পজিটিভ দিক। এটা প্রায় 6 মাস পর্যন্ত আমরা এটা সংরক্ষণ করতে পারবো। মুড়ির টিনের মধ্যে, মুড়ির ভেতরে রেখে দিলে এটা খুব ভালো থাকে। আচ্ছা, এটা একটা মানে জানার বিষয় যে এটাকে দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব, প্রায় 6 মাস পর্যন্ত। এবং মুড়ির টিনের ভিতরে, মুড়ির মধ্যে আমরা এটা রাখবো। হ্যাঁ, এবং এটা কি এটারই সংরক্ষণের মানে পদ্ধতি, নাকি আরো কোনো আছে? না, এটাই পদ্ধতি। এবং এটা আরেকটা হচ্ছে যে সেই ক্ষেত্রে কি মুড়িটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে? মুড়িটা আসলে কাজে লাগবে না, মুড়িটা তো একটু নষ্টই হবে, কিন্তু এটা মানে সন্দেশটাকে ভালো রাখার জন্য আমরা মুড়িটা ব্যবহার করব। আমরা যখন এটা ডেলিভারি করি না, মানে কেউ অর্ডার দেয়, তখন ঢাকা তো ডেলিভারি করা সহজ না। সেটা যে আমি সকালে পাঠালাম, বড় জোর আমার বিকাল হবে, তার বেশি তো লাগবে না। কিন্তু যখন ঢাকার বাইরে থেকে অর্ডার আসে বা কেউ করতে যাবে কেউ, তখন তো তাদের এই জিনিসটা ভেঙে যাওয়ার একটা ব্যাপার আছে। আমরা কুরিয়ার দিয়ে পাঠাবো, তো কুরিয়ারে যেন এটা ভেঙে না যায়, সেজন্য আমাদের ওই মানে প্যাকেজিংটা খুব ভালো করে করতে হবে। এরকম এমন একটা বক্সে নিতে হবে যে সেটার মধ্যে মুড়ি দিয়ে একদম মুড়ির ভাজে। সেটা আমরা কিসের বক্স নেব? সেটা আমরা যে কোনো বক্সে নিতে পারি, কাগজের বক্স নিতে পারি, আমরা প্লাস্টিকের বক্স নিতে পারি, হোয়াটএভার, ওটা ব্যাপার না। কিন্তু আমরা মুড়িটা দিয়ে তারপরে একটা লেয়ার দেব, আবার মুড়ি দেব, আবার লেয়ার করে দেব, এরকম করে করে সন্দেশটা আসলে প্যাক করতে হবে। তারপরেও আসলে ভেঙে যায়, এটা আসলে ঠেকানো খুবই কঠিন হয়। কিছু 2-4টা ভেঙে যাওয়ার সম্ভব, স্বাভাবিক, কারণ কুরিয়ারে তো ছুঁড়ে ছুঁড়ে ফেলে জিনিস, আপনি জানেন। তো এইরকম আর কি ব্যাপারগুলো। তো এই জিনিসটা, এই গুঁড়ো দুধের সন্দেশটা খেতে কিন্তু একদম সেই তরল দুধের যে ক্ষীরের সন্দেশ, দুধের সন্দেশে কিন্তু একটা দুধের একটা ঘ্রাণ আসে। হ্যাঁ, কিন্তু এইখানে কিন্তু এই ঘ্রাণটা আপনি পাবেন, কোনো গুঁড়ো দুধের ঘ্রাণ আপনি পাবেন না। কেন পাবেন না জানেন? এক দিচ্ছেন আপনি ঘি, এবং আপনার যখন আপনি এখানে খুব ভালো করে এটাকে পাক দিচ্ছেন, পাকটা এজন্যই ভালো হতে হবে যেন ওই গুঁড়ো দুধের ফ্লেভারটা না থাকে। গুঁড়ো দুধের কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে, ওইটা চলে আসতে পারবে না। কম পাক হলেই কিন্তু ওই ফ্লেভারটা মানে পাওয়া যাবে, তো সেটা ভালো লাগবে না খেতে। কিন্তু আপনি যখন এটা খাবেন প্রপারলি, যদি এটা কেউ রেডি করতে পারে, কেউ বুঝতেই পারবে না যে এটা গুঁড়ো দুধের। হ্যাঁ, এটা হচ্ছে আমার কাছে, আমি খুব খুব প্রেফার করি এই জিনিসটায়, যে এটা একেবারেই বলে না দিলে কেউ বুঝতে পারবে না যে এটা গুঁড়ো দুধ দিয়ে বানানো। খেতে একেবারেই সেই ঘরে তৈরি ক্ষীরের সন্দেশের মতো। আপা, আমরা তো দেখছিলাম যে গুঁড়া দুধের যে সন্দেশটি, সেটি আমরা তৈরি করছিলাম, দেখতে কেমন হয়েছে যদি দর্শকদের দেখাই? হ্যাঁ, আমি তো দেখিয়েছি, ঠিক এরকমটাই হয় একদম। যখন পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে, শেপ দেওয়ার পর এরকম ছাঁচের যে ডিজাইনটা সেটা উঠে আসবে। তো এখানে আমি আলপনার ডিজাইনটাই আজকে বেশি ব্যবহার করেছি। ছাঁচ কিন্তু বিভিন্ন রকমের হয়, মাছের শেপে হতে পারে, ফুলের শেপে হতে পারে, বিভিন্ন রকমের আছে।
আমরা যখন সন্দেশটি তৈরি করছি, আমরা তো যখন শেপ দেওয়ার পর তারপর হচ্ছে তার 30 মিনিট পর আমরা হচ্ছে সার্ভ করতে পারবো। হ্যাঁ, সার্ভ করতে পারবো, শুকিয়ে যাবে আসলে। আর হচ্ছে আমরা মিনিমাম কতদিন সংরক্ষণ করতে ওই যে পারবো? বলেছিলাম 6 মাস পর্যন্ত। হ্যাঁ, ওই যে মুড়ির মধ্যে রেখে রেখে আমরা 6 মাস পর্যন্ত আসলে। জি আপা, আমাদের তাহলে প্রথম রেসিপিটি কমপ্লিট হয়েছে। আমাদের পরবর্তী যে রেসিপিটি আছে সেটি হচ্ছে ডিমের বরফি বা মনসুর। এটাকে অনেকে আবার লজও, ডিমের লজও বলে। লজ, হ্যাঁ, এরকম বিভিন্ন নামে ডাকা যেতে পারে আর কি। তো শুরু করি তাহলে আমার রেসিপিটি। হ্যাঁ, তো এই রেসিপিটির ক্ষেত্রে আমি যেটা বলবো যে এই রেসিপিটি হচ্ছে আমাদের ডিমের হালুয়া তো সবাই চিনি বা খাই, সেটারই একটা মানে আরেক ভার্সন বলতে পারে যে ডিমের বরফি, যেটা একটু হার্ড হয়ে বরফি আকারে কাটা যাবে, তাই না? হালুয়াটা কি থাকে? নরম। হ্যাঁ, নরম থাকে। সেটা আমরা ওই যে সুজির হালুয়া বলেন যেরকম, যে যখন আমরা বরফি করতে যাই তখন সেটা কি হবে? একটু হার্ড হবে। তো সেক্ষেত্রে ডিফারেন্স তেমন বেশি কিছুই না, সেটা হচ্ছে যে আপনাকে একটু পাকটা বেশি করে দিতে হবে, চিনির পরিমাণটা, পাকটা এটার উপরে ডিপেন্ড করে এটা আসলে বরফিতে রূপান্তরিত হয়। তো এইটাকে মনসুর, ডিমের মনসুরও বলে অনেকে, ডিমের লজ এটাও বলে। তো ঠিক আছে, আমি দেখাতেই বরং কথা বলি। হ্যাঁ, কি কি লাগছে আমাদের উপকরণ? এখানে লাগছে, আমি সেই উপকরণগুলো বলে দিই। এখানে আমরা যদি হাঁসের ডিম নেই তাহলে আমাদের কালারটা খুব ভালো আসে। তো সেই জন্য আমি আজকে হাঁসের ডিম দিয়ে দেখাচ্ছি, তবে এটা মুরগির ডিম দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই। আর এখানে যদি আমার কালারটাকে মানে একটু আকর্ষণীয় আমি করতে চাই তাহলে আমি একটু জর্দার রং ব্যবহার করতে পারি। তবে আমি সাজেস্ট করি আসলে যে ফুড কালার তো আসলে না ব্যবহার করাই স্বাস্থ্যসম্মত। আমরা সৌন্দর্যের জন্য করে থাকি বটে, তবে যতক্ষণ পারা যায় না করাই ভালো। তো তবে একটু জর্দার রং দিলেও সমস্যা হবে না, মানে দেখতে সুন্দর লাগবে। যদি আমরা কালারটা একটু চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা কালারটা চেঞ্জ করতে গেলে আসলে ভালো লাগবে না। ডিমের বরফির কালারটা আসলে হলুদে মানে জর্দার রংটা ঠিক যেরকম একটু দিতে পারেন আপনি। আমি ফুড কালার ইউজ করে তো যে কোনো কালারেরই করে নিতে পারবো, সেটা সমস্যা নেই। তো হাঁসের ডিমটা নিলে যেটা হয়, আমার কালারটা একবারই ভালো চলে আসে, ঠিক আছে? সে কারণেই হাঁসের ডিমটা নিয়ে। কুসুমের কালারটা তো একটু হচ্ছে জর্দারের কালার, আমার একটু ডার্ক তো সেজন্য। তো আমি ডিমটা ফেটে নিচ্ছি। আমরা যদি প্রথমেই দেখে নিই আমাদের উপকরণ কি কি লাগছে। হ্যাঁ, আমার এখানে উপকরণ লাগছে হচ্ছে ডিম, খুবই মানে সাধারণ উপকরণ, তেল, সয়াবিন তেল, চিনি। এখানে যেটা বলে রাখি যে এখানে আমি কিন্তু আজকে কোনো ঘিয়ের ব্যবহার করব না। একটা হালুয়া বলতে কি মনে হয় যে ঘি ছাড়া কি হয়? ঘি ছাড়া কি একটা হালুয়া সম্ভব? মনে চট করে চলে আসে যে একটু ফ্লেভার কি করে হবে, কিন্তু আসলে আমি বললাম না যে আমাদের আসলে সম্ভব, মানে যতটা সাশ্রয়ী করে খাবার তৈরি করলে আমাদের কি হয়, আমাদের খরচটাও বাঁচে, সময়টাও বাঁচে। এই ব্যাপারগুলোকে যদি আমরা একটু মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের সব দিক থেকেই মানে ব্যাপারটা ইকোনমিকও হয়, এটা টাইম ম্যানেজমেন্টটাও ভালো আসে এতে। তো এরকমই এটা চিন্তা করেই আর কি, যে আর আমি যদি এই খাবারটাতে আমার যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে যে ঘি ব্যবহার করছি না। ঘি তো একটু কস্টলি, ঘি ছাড়াই আমরা ঘি ছাড়া তৈরি করতে পারছি। আর ঘি তো কস্টলি, জানেন যে তেলের চেয়ে অনেক বেশি কস্টলি। তো এটা ব্যবহার না করে এই খাবারটা তৈরি হয়, এটা আমার কাছে খুব ভালো, আমার নিজের খুব ভালো লাগে। আমি বলতে চাই যে কোনো ঘরে থাকা একটা জিনিস আমার আছে, ঘি সবসময় ফুরিয়েও যেতে পারে, কিন্তু তেল তো আমার থাকবেই, তেল দিয়ে আমি করে নিতে পারছি। এটা আমার কাছে এটা এই জন্য এই খাবারটা আমার কাছে খুব স্পেশাল মনে হয়েছে। তো এই কারণেই আমি দেখিয়ে দিলাম যে এটা খাবার জিনিস। তো আমরা এক্ষেত্রে ডিম কয়টা লাগছে? এখানে আমি 5টা ডিম দিয়ে আজকে করছি, 5টা ডিম দিয়ে করছি। আর 5টা ডিমের সঙ্গে আপনার চিনি যাবে, আসলে যদি আমি মাপে বলতে যাই তাহলে যাবে হচ্ছে 250 গ্রাম, আর কাপে যদি বলতে যাই তাহলে 1.5 কাপ মতো। আচ্ছা, ঠিক আছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি কাপ দিয়ে মেপে, চিনিটা দিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে 5টা ডিম নিয়েছি, 5টা ডিমের সাথে আমি 1.5 কাপ চিনি দিচ্ছি, এবং এটা হচ্ছে 250 গ্রাম মতো। যদি মেপে দিতে যান আপনি তাহলে 250 গ্রাম দিলেও হবে। যদি আপনার কাছে মেজারমেন্ট কাপটা কোনো কারণে না থেকে থাকে, আপনি স্কেলে মেপে নেবেন। 250 গ্রাম এক্ষেত্রে তো হচ্ছে 1.5 কাপ চিনি দিয়ে মিডিয়াম একটা মিষ্টি হচ্ছে।
নাকি মানে সবার জন্যই না, সেটা? সবার জন্যই এটা খুব মিডিয়াম, মানে এই ব্যাপারটা হচ্ছে এরকম যে জিনিসটা মিষ্টিও হবে এবং আপনার জিনিসটা তো আপনাকে বরফি আকারে এটা তো আটকে থাকতে হবে, জিনিসটা ঝুড়ে পড়ে গেলে হবে না। তো ব্যাপারটা এরকম যে আমাকে চিনিটা তো ওভাবেই দিতে হবে যেন আমার এটা আমি বরফিটা কাটতে পারি, তাই না, ঝুড়ে পড়ে যেতে পারবে না, একটা আকৃতি আসে। হ্যাঁ, তো সেভাবে করেই আমাদের করতে হবে, ওই জন্যই চিনির পরিমাপটা ওরকমই হবে। কম বেশি একটু দিলে যে খুব এদিক ওদিক 19-20 হতেই পারে, কিন্তু ব্যাপারটা এরকম যে মাপটা তো আসলে আমাদের মেনটেন করতে হবে, তা না হলে আমরা ঠিক ফাইনাল প্রোডাক্টটা যেরকম চাচ্ছি সেটা আসবে না, তাই না? এটা হচ্ছে ব্যাপার আছে। আমি একটু সরিয়ে রাখি, এটা আমার আর লাগছে না। 5টি ডিম দিয়ে আমরা কতটুকু পরিমাণ মনসুর আমরা প্রায় 10-12 পিস তো হবেই। 10-12 পিস। হ্যাঁ, আচ্ছা। এবার তেলটা আমি পেনেছি, তেলটা আমি দেব হচ্ছে আমি যে পরিমাণ চিনি দিলাম তার ঠিক অর্ধেক, ঠিক আছে? আমরা তো 1.5 কাপ দিলাম, তাহলে আমি 1.25 কাপ দেব এখন। আমার তেলটা দিব 1.25 কাপ, ঠিক আছে, ওটার অর্ধেক। আর মাপের ক্ষেত্রে যেটা বললাম যে যদি আমি 250 গ্রাম দেই তাহলে আমার অর্ধেক হচ্ছে 125 গ্রাম। তো এরকম 1.25 কাপ, 1 কাপের চেয়ে একটু কম, সেটাকেই বলে 1.25 কাপ। এটা তো আমরা সবাই জানি। ভাবে ঢেলে নিই। আমরা যদি মুরগির ডিম দিয়ে করি সেক্ষেত্রে কি সেম হবে? হ্যাঁ হ্যাঁ, মুরগির ডিম আমাদের তো অ্যাভেলেবল। মুরগির ডিম কিন্তু একটু হাঁসের ডিম থেকে একটু যেহেতু একটু আকারে ছোট আকার, ও হ্যাঁ, আকারে হলেও হ্যাঁ, ডিম বড় ছোট হওয়ার পর ওই জন্য চিনিটা সামান্য, যদি সাইজটা একটু কম বেশি হতো, সামান্য, সেটা চোখের কম, খুব খুব বলার মতো কিছু না, হালকা আপনি 1 চামচ কমিয়ে রাখতে পারেন। কিন্তু 1.25 কাপ আমি নিয়ে নিলাম, আমি এটা সরিয়ে রাখছি, ওরকম আর কি। তো মাপ রান্নাতে যেটা হয়, যদি আপনি মাপটা প্রপারলি মেনটেন করেন তাহলে একদম অ্যাকুরেট হয়, আমার খাবারটা একদম অ্যাকুরেট হবে, কোনো চিন্তা করতে হয় না যে সেখানে কম বেশি হচ্ছে না, চিনিটা বেশি হয়ে যাচ্ছে না, একদম পারফেক্ট হচ্ছে। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন যে হাঁসের ডিম বড়, মুরগির ডিম ছোট, সেক্ষেত্রে চিনি খুব এদিক সেদিক কিছু হবে না, মোটামুটি এরকমই। সেক্ষেত্রে দেখা যায় আমরা যেহেতু হাঁসের ডিম আমরা 5টা নিয়েছি, সেক্ষেত্রে আমরা একটা বাড়িয়ে নিতে পারি, মুরগির ডিম 6টা, সেক্ষেত্রে সাইজটা চিনিটা। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি যে 5টার জায়গায় মুরগি এখানে 5টা, তাহলে আমি একটা কম নেব, বেশি নেব, 6টা নেব। মুরগির ডিম হলে আমরা 6টা নেব, সেক্ষেত্রে চিনি আর তেল সেম থাকছে। হ্যাঁ, যেহেতু আমরা একটু ম্যাচ করে নিয়েছি, আমি ডিমে ম্যাচ করে নিয়েছি, আমার চিনি তেল তাহলে আর লাগছে না। তো এভাবে করে আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে নাড়িয়ে নিব। আমি এখানে দিয়েছি ডিম, দিয়েছি চিনি, এবার আমি কিছুক্ষণ নাড়া হলে আমি তেলটাও দিয়ে দেবো এর ভেতরে। আমি কিন্তু দেখেন এখানে আমি কিন্তু প্যানটা আমরা কি একবারেই হচ্ছে মানে আমরা একবারে ইনগ্রেডিয়েন্টস দিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু এমন নয় যে আমি প্যানে তেলটা দিচ্ছি, তা কিন্তু না, আমরা চুলোতে দেওয়ার আগে আমি এখানেই আমি এটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে? এটাও একটা বলার বিষয়, কারণ হয়তো মনে হবে যে আমরা তো সবসময় ফ্রাই প্যানে দিই না, তেল বলেন ঘি বলেন, তারপরে হয়তো আমি কিছু রান্না বসাই না, এখানে এটা দরকার হবে না। এখানে আমি ডিম ফেটিয়ে তারপরে হচ্ছে চিনি এবং তেল দিয়ে আমি এটাকে নাড়তেই থাকবো, ঠিক আছে? সেটা চুলোতে দেওয়ার আগেই আমরা এই কাজটি করে নেব। সেক্ষেত্রে আমরা কতক্ষণ মানে এই জিনিসটা নাড়বো? এটা অনেকক্ষণ, মানে একটা খুব বেশি নাড়া না, মানে ডিমটা ফেটে যাবে। আমি তো এখানে আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে, আমি মানে ঝটপট করে করছি, তো ডিমটা গোলানো হলেই আমি চিনিটা দিব, চিনিটা গলানো হয়ে গেলেই দিব। খুব বেশি ফেটতে হবে সেরকম কিছু না, কারণ আমি তো এটা চুলায় দিব, ভালো করে ফেটে যাবে, মানে গোলানোটা ভালো হতে হবে, সেখানে কোনো নেই, কিন্তু অনেকক্ষণ গোলাতে হবে তা নয়। আচ্ছা, অনেক সময় আমাকে দিয়ে দিতে হবে তা না, 5-6 মিনিট আমি এরকম হ্যান্ড হুইস্ক দিয়ে আমি মিনিমাম হচ্ছে আমরা 5-6 মিনিট হচ্ছে নাড়াচাড়া করব। মোটামুটি নাড়াচাড়া করব। হ্যাঁ, এইটা হয়ে গেলে আমি তখন চুলায় আঁচ ধরিয়ে আমি এটা ঢেলে দেব, এটা আমার চুলায় চলে যাবে। এই ক্ষেত্রে আঁচটা কেমন হবে? এই ক্ষেত্রে একদম লো,
একদম হ্যাঁ লো। এখানে খুব লো এবং আমাকে খুব নাড়তেই হবে। এখানেও আমার আজকে দুটো প্রথমে কি আমরা খাবারে হচ্ছে কড়াইটা গরম করে নিয়ে তারপর হচ্ছে হ্যাঁ আমরা দিয়েছি? হ্যাঁ গরম করে নিয়েছি, কিন্তু আমার হিট কিন্তু কম। ঠিক আছে, হিট একদম লো। সেক্ষেত্রে তো আমরা প্রথম থেকেই আমরা কোনো তেল বা বাটার দিচ্ছি না, না, আমরা সরাসরি ডিম সরাসরি ডিম, এটার মধ্যে তো তেল আছেই। এটা সরাসরি এটা 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 কিন্তু এরকম নাড়তে হবে। আমি এক বিন্দু এই চুলার পাট থেকে নড়তে পারবো না এবং আমি হাতটাকেও থামাতে পারবো না। এটা হচ্ছে মানে একদম পূর্ব শর্ত বলতে পারেন এই খাবারটা। তো এরকম করে নাড়তে 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 আপনি যখন দেখবেন 10-12 মিনিট হয়ে গেছে, তখন এটা সেই হালুয়ার একটা চেহারা হয়ে যাবে। মানে ডিমের হালুয়া তৈরি করলে আমরা যেরকম করে সুজির হালুয়া একটু ঘন হয়ে মানে হ্যাঁ সুজির হালুয়াটা আমরা যেরকম খাই, ডিমের হালুয়াটা যেরকম খাই, যে আমরা চামচ দিয়ে পিরিচে নিয়ে চামচ দিয়ে কেটে খেতে পারবো, সেরকম একটা টেক্সচার এটা এসে যাবে যখন আমার 10 থেকে 12 মিনিট নাড়া হয়ে যাবে। ঠিক আছে, তো কিন্তু আমি তো ওখানে থামাতে পারবো না। পারবো, কারণ আমি আজকে কি করছি, আমি কিন্তু আজকে ডিমের বরফি করছি। হ্যাঁ, তো এটার জন্য আমাকে আরো অনেক সময় ধরে নাড়তেই হবে। তো আমরা তো দেখছিলাম যে আমাদের যে ইনগ্রেডিয়েন্টস ছিল সেটি হচ্ছে আমরা ডিম, তেল এবং চিনি, তিনটা জিনিস দিয়ে আমরা হচ্ছে বানাচ্ছিলাম। হ্যাঁ, তো সেটা আমরা ওই প্যানে আমি বলেছি 10 মিনিট আমাদের নাড়া হয়ে গেছে। সেই সময় আমাদের টেক্সচারটা হবে যেরকম আমরা নরম ধরনের একটা হালুয়া টাইপের হবে। কিন্তু আমরা তো সেখানে আজকে থেমে থাকতে পারবো না, কেননা আমরা আজকে করবো বরফি, তাই না? তো সেক্ষেত্রে আমি নাড়তেই থাকবো, ক্রমাগত নাড়তে থাকবো। আমার এখানে প্যানটা আসলে তো আমি টেক্সচারটা দেখাতে পারছি না ঠিক সেভাবে। তো আমি আরও 10-12 মিনিট টোটাল নেড়ে যাব। মানে আমি 26-27 মিনিট টোটাল আমরা চুলোতে দেওয়ার পরে কত মিনিট লাগছে? 12 মিনিট 13 মিনিটে আমি একটা হালুয়া টেক্সচার পাবো। তারপরে আমি আরও 13-14 মিনিট, প্রায় 27-28 মিনিট আমি যখন নাড়তে থাকবো, তখন আমার এই ডিমের টেক্সচারটা হয়ে যাবে একটু দানা দানা ধরনের। আমি একটু চামচের সাহায্যে আমি এটা একটু সাইডে রাখি। চিনি আমরা কতটুকু দিয়েছিলাম সেখানে? আমি ওই যে বলেছি যে আমরা 5টা ডিম, হাঁসের ডিম ব্যবহার করছি, তো সেক্ষেত্রে আমার লাগছে হচ্ছে 250 গ্রাম চিনি। আর আমরা তেল চিনি একসাথেই দিয়েছি। হ্যাঁ, তেল চিনি আমরা একসাথেই দিয়েছি, 1.5 কাপ চিনি, চিনির অর্ধেক তেল। মানে যেটাই আমি করি না কেন আমি চিনির অর্ধেক দেবো তেল। ঠিক আছে, আমি মেপেও দিতে পারি, আমি কাপেও করে দিতে পারি। তো চিনির অর্ধেক আমার তেল যাবে। ঠিক আছে, আর যখন আমার নাড়তে নাড়তে এই আগুন থাকলে যেটা হতো আপনি দেখতে পেতেন যে এরকম একটা দানা দানা শেপে চলে আসবে। এইটা 27-28 মিনিটের সময় এটা চলে আসে। দেন আমি কি করব, ওই প্যান থেকে এই সুইচ দিয়ে তখন আর নাড়া যাবে না, কিন্তু আমার তখন ব্যবহার করতে হবে, যখন দানা দানা হয়ে আসবে তখন আর আমরা নাড়াচাড়া করব না। নাড়াচাড়া করব তখন স্প্যাচুলা দিয়ে করব। তখন স্প্যাচুলা দিয়ে সুন্দর করে আমরা করব, দুটোই ব্যবহার করব। ওই দানা দানা হওয়ার জন্য কিছুটা হুইস্ক ব্যবহার করব। প্রথমে দানা দানা হওয়ার আগে আমরা হুইস্কটা ব্যবহার করছি, তারপরে যখন দানা দানা হয়ে আসছে না, প্রথমে হুইস্ক ব্যবহার করব, তারপরে স্প্যাচুলা ব্যবহার করব, শেষের দিকে আবার হুইস্ক ব্যবহার করব। ঠিক আছে, তো একদম যখন হয়ে গেল তখন আবার আমি এরকম স্প্যাচুলা দিয়ে আমার প্যান থেকে জিনিসটাকে এরকম করে ছাড়িয়ে নিব। নিয়ে আমি সেট করবার জন্য এরকম একটি আমি দেখাচ্ছি আপনাদেরকে, এরকম একটি প্লেটের মধ্যে আমি ডিশের মধ্যে আমি দেখতে ঠিক এরকম, হ্যাঁ দেখতে ঠিক এরকম হবে। আমি তো ছড়িয়ে বসিয়ে দেব, দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ছুরি দিয়ে কেটে নেব। এটার একটা কারণ কি বলেন তো, সেটা হচ্ছে যে শক্ত হয়ে গেলে আমার কাটতে প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো আমি একদম মিহি করে বসিয়ে, এটা কিন্তু আমি এরকম ছড়ানো প্লেটেও যেরকম করতে পারি, এরকম একটু এরকম চারিদিকে বক্স টাইপের করলে আমি চেপে দিতে হবে, কিন্তু তাহলে আমার কাটতে সুবিধা হবে। আমি দুটোই দেখিয়ে দিলাম। আমি এই পিরিচটাতে আমি সার্ভও করে দেখাবো পরে, আর এই কথাটাও বলে দিতে চাচ্ছি যে ঠিক এরকম টাইপের কিছুতেও আমি চেপে বসিয়ে দিতে পারবো। আমার কাছে এরকম টাইপের কিছু না থাকলে আমি এরকম একটাতে প্লেটে আমি এটাকে ছড়িয়ে নেব, নিয়ে আমি একদম গরম অবস্থাতেই সুন্দর করে কেটে দেব। আমার যে আমি যদি চাই যে বরফি করে শেপটা আমি যেরকম, অথবা আমি স্কোয়ার করে কেটেছি, আজকে আমি এরকম করে কেটেছি, যে কোনো শেপে আমরা দিতে পারি, যে কোনো শেপে আমি এরকম করেও কাটতে পারতাম, আমি সোজা করেও কাটতে পারবো, কোনো সমস্যা নেই। তো কিন্তু এটা সঙ্গে সঙ্গে করে ফেলতে হবে, করে তারপরে আপনি রেখে দেবেন একদম নর্মাল টেম্পারেচারে, কোনো ফ্রিজে ঢুকাতে হবে না, কিছু করতে হবে না, ফ্যানের নিচে। আচ্ছা, আমরা রেস্ট করব সেটা। হ্যাঁ, সেটা আমরা রেখে দেব, ওটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে সেক্ষেত্রে আমরা কত মিনিট আমরা এটা না, এরপরেই এটা আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যেই তো
জিনিসটা শক্ত হয়ে তাহলে যাবে। তো তাড়াতাড়ি আমাদের কাজটি করতে হচ্ছে। তাড়াতাড়ি আমরা আসলে এটাও আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভেতরেই আমরা সার্ভ করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো আমি একটু সার্ভ করাটা দেখি, আমাদের তো এখানে হয়ে গেল। তো আমি যদি একটু দানা দানা ভাবটা থাকবে, সেই সাথে হচ্ছে একটা শেপ চলে আসবে। শেপ চলে আসবে, হ্যাঁ। এই যে দানা দানা ভাবটা, এটাই। এখানে কিন্তু আর কোনো ডেকোরেশন হবে না। এই এই খাবারটাতে আর কোনো ডেকোরেশনের প্রয়োজন নেই, কিছু নেই। আরও স্মুথ করে কাটতে পারলে আরও ভালো, হ্যাঁ। তো চেষ্টা করতে হবে খুব সুন্দর একটা শেপ যেন হয়, তো এরকম। তো এভাবে করে আমরা একটা সার্ভিং ডিশে আমরা সার্ভ করে দিতে পারবো। আমার সন্দেশটা কিন্তু সার্ভ করাই আছে, এটাতে আমি আর করলাম না। এটা আমরা প্রথমে এরকম একটা ছড়ানো প্লেটে কিংবা এরকম চারদিক দিয়ে বাঁধা আছে এরকম কিছুতেও চেপে চেপে বসিয়ে কেটে নিতে পারবো। তো আমি এই ক্ষেত্রে এই সন্দেশটার হচ্ছে সংরক্ষণের পদ্ধতি কি? এই সন্দেশটা আপনি কোনো অসুবিধা নেই, ফ্রিজ ছাড়া বাইরেই এটা খুব ভালোভাবেই থেকে যাবে। প্রায় এটা 6 মাস না হলেও 3-4 মাস খুব ভালোভাবে থেকে যাবে। 6 মাসও থাকবে, হয়তো ফ্লেভারটা ওভাবে একটু একটু কমে যেতে পারে সেটা, কিন্তু 3 থেকে 4 মাস আপনি অনায়াসে এটা বাইরে রেখে, কোনো ফ্রিজেও সেরকম রাখতে হবে না, বাইরে রেখে আপনি একটা বক্সে, এয়ারটাইট একটা বক্সে হচ্ছে আমরা রেখে দিতে পারি। সেক্ষেত্রে আমরা কিন্তু আগের যে রেসিপিটা, সেটা সন্দেশটা দেখেছিলাম একটা মুড়ির মধ্যে রেখে দিতে। এগুলো এটাতে সেরকম কিছু প্রয়োজন পড়বে না। এটা আপনি একটা বক্সে ঢুকিয়ে আপনি সংরক্ষণ করতে পারবো, যেটা হচ্ছে আমার ফ্রিজে রাখতে হবে না, এটা আমি বাইরেই করতে পারবো। এটা একটা সুবিধা। তো এই দুটো খাবারে আসলে এই সুবিধাগুলো আমাকে খুব বেশি, মানে আমার খুব প্রিয় দুটো রেসিপি, যে এটা খুব অল্প সময় করা যাচ্ছে, এটা অনেকদিন খাওয়া যাচ্ছে, খুবই অল্প জিনিস দিয়ে আমরা তিনটা জিনিস দিয়ে কিন্তু তৈরি করতে পারছি। এবং আপনি খেলে বুঝতে পারবেন যে এটার মধ্যে আপনি যে ঘি দেননি, আপনি যে কোনো এলাচের গুঁড়া দিচ্ছেন না, কোনো ফ্লেভার বা, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মনসুরে কিন্তু আমরা তেল দিয়েছি, সয়াবিন তেল, সেক্ষেত্রে আবার কোনো আমরা মশলা দিচ্ছি না। সেক্ষেত্রে এটা স্মেলটা কেমন আসবে? না, খুব ভালো আসবে। আপনি সবচেয়ে মজার ব্যাপার যে এইটা যে ডিম দিয়ে তৈরি হয়, এটাই কিন্তু অনেকে বোঝে না, যে মানে জিজ্ঞেস করে যে এটা কিসের। তো এটা একটা মজার ব্যাপার না, যে জিনিসটা ডিম দিয়ে তৈরি। আমাদের ডিম এত পরিচিত একটা জিনিস, সেখানে ডিমের ফ্লেভার থাকলে তো মানুষ বুঝেই যেত যে ডিম দিয়ে বানানো। সেই আমি কোনো ফ্লেভার ইউজ না করার পরেও এবং কোনো ঘি দিয়ে না দেওয়ার পরেও এটাতে কিন্তু সেরকম কোনো ফ্লেভারের প্রবলেম হবেই না, আসবে না। একটা খুব সুন্দর একটা সুইট, একটা চিনি, তেল এবং ঘিয়ের একটা মিক্সচারে খুব সুন্দর একটা সেন্টই আসলে হয়, যেটা উইদাউট ইউজিং এনি সেন্ট। এটা একটা খুব ভালো দিক, ঠিক আছে। তো আমাদের এই জন্য আমি বলবো যে এই জিনিসটাও খুব অর্থনৈতিকভাবে সাশ্রয়ী, তাই না? আমাদের ঘরে থাকা জিনিসগুলো দিয়ে এটা হয়ে যাচ্ছে, আর কোনো ফ্লেভার ইউজ করতে হচ্ছে না। সরি, আমার ক্ষমা করবেন। জি আপা। তো এইটাই আর কি। তো আর এই প্রসঙ্গে আরেকটু বলি যে আমাদের ক্ষীরের সন্দেশের পাশাপাশি আমরা কিন্তু ছানা দিয়েও সন্দেশ করতে পারি। এটাও আমি আজকে একটু যোগ করে দিতে চাই, কারণ হচ্ছে যে সন্দেশ বলতে কিন্তু শুধুই ক্ষীরের সন্দেশ নয়, এর সাথে আমাদের আরেকটা উপাদান ছানা কেটে আমরা দুধে যদি একটু লেবু অথবা ভিনেগার দিই, পরিমাণ মতো একটা মাপ আছে আপনার, 1 লিটার দুধে আপনি লেবুর একটা মাপ আছে, ভিনেগারের এবং পানি মিশ্রিত করে ওইটা যদি আপনি দিয়ে দেন, তখন ছানা তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো ছানাটাকে আমি সঙ্গে সঙ্গেই আবার ছাঁকনিতে করে উঠিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা কাপড়ে, নরম একটা সাদা কাপড়ে ছানাটা নিয়ে আমি যদি সুন্দর করে পানিটা ঝরিয়ে নিয়ে হাতের তালু দিয়ে একটু শেপ করে, হ্যাঁ, হাতের তালু দিয়ে একটু মথে নিতে হবে। মথে নেওয়ার সময় একটু চিনি দেব। সেক্ষেত্রে কি আমরা কোনো তেল দিব? না, আমরা তেল দিব না সেখানে, ঠিক আছে। ছানার সন্দেশ করতে গেলে সেটার কোনোই প্রয়োজন হবে না। এভাবে আমরা স্পঞ্জ রসগোল্লাটাও করে নিতে পারি সেই ছানা থেকে, মিষ্টি শেপ দিয়ে শিরাতে দিয়ে দিতে পারবো, আবার ছানার সন্দেশও করে নিতে পারবো। আচ্ছা, ঠিক আছে। ওইটা একটা এরকম করে চেপে চেপে বসিয়ে দিলে ছানাটা তৈরির পর এরকম একটা বক্স, যে আমাদের তো এরকম বক্স কেকের জন্য ব্যবহার করি, সার্ভিং ডিশগুলো আছে, এগুলোর মধ্যে বসিয়ে আমরা সুন্দর করে সেটা কেটে নিলেই, সুন্দর করে কেটে যে কোনো সাইজেরই আমরা শেপ করতে পারি। আপা, আমাদের সামনে যে দুই রেসিপিটা আছে সেটা যদি সামনে নিয়ে একটু দেখাই দর্শকদের, যে কত সুন্দর হয়েছে আমাদের সন্দেশ এবং হচ্ছে মনসুর।
আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর দুটি রেসিপি আমাদেরকে দেখানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।